আমি জাস্ট যদি ট্রেলার দিই তোকে, যে এই ইস্যুতে যে ভারতবর্ষ এবং পাকিস্তান মানে অবিভক্ত ভারতবর্ষকে ভাগ করা যাবে না, এই ইস্যুতে আল্লাহ বখশ বলে একজন নাইটহুড ত্যাগ করেছেন, মানে ব্রিটিশরা ম্যানেজ করে ওই সরকার তো পড়ে গেল, তারপরে সরকার মানে একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয় সিন্ধে। কারা কারা ছিল সেই কোয়ালিশন গভর্নমেন্টে? তার বিরুদ্ধে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিটা তৈরি করা হয়েছিল এই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করার জন্য। একটা বড় অংশের মুসলিমরা কিন্তু পার্টিশন চাইতেন না, তার প্রমাণ আছে। হুকুমচাঁদকে কবর দেওয়া হয় এবং মুনির বেগকে ক্রিমেট করা, শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, জাস্ট টু মেক আ মকারি। ব্রিটিশরা এই মকারিটা করেছিল যে তোমাদের হিন্দু মুসলিম খুব ইউনিটি না, দেখো কি করি। বাহাদুর শাহ জাফরের প্রেজেন্সে প্রথম ওই কামানটার পুজো হলো, আরতি টারতি হয়েছিল, তিলক টিলক লাগিয়ে করা হয়েছিল, তারপর ওখান থেকে ফায়ারিং করা শুরু হয়। কিন্তু এই যখন হিন্দু মেলার হচ্ছে এবং ন্যাশনাল সোসাইটি তৈরি হচ্ছে, তখন নবাব আমির আলী ন্যাশনাল মোহামেডান সোসাইটি তৈরি করেন। কিন্তু চেঞ্জটা হলো স্যার সৈয়দ আহমেদের আশাতে। মানে সেটার বিরোধিতা করছেন জাতীয়তাবাদ থেকে। হ্যাঁ, যে না, মুসলিমদের সাথে হিন্দুদের সাথে মিলে কোনো ব্রিটিশদের বিরোধিতাটা করো না। 1923 থেকে 1927 এই সময়টা খুব একটা ভালো নয়, কারণ সেই সময় রায়েটস তৈরি হওয়া শুরু হয়েছে খুব সাংঘাতিক। তো এই আজাদ মুসলিম কনফারেন্স যেটা হলো দিল্লিতে, সেখানে কিভাবে হলো ব্যাপারটা, যে পুরো দিল্লি সাজিয়ে ফেলা হলো, 3টে না 4টা হোটেল বুক করে ফেলা হলো, এত ডেলিগেট আসবে, মানে ডেলিগেট মানে যারা স্টেজে উঠবে আর কি, 1400 মতো। বাবা! তিনি 1933-এ প্যাম্পলেট বের করছেন লন্ডনে, তার নাম রহমত আলী। ইনি মোটামুটি স্টুডেন্ট, কেমব্রিজের স্টুডেন্ট, পড়াশোনা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সে প্যাম্পলেট বের করে প্রথম বলছে পাকিস্তান, পাকিস্তান শব্দটা প্রথম সে ইউজ করছে। ডিথ্রোনড এটা ছিল ওনার নাম অনেকবার। জামা মসজিদ থেকে হচ্ছে, সেখান থেকে কি বলা হচ্ছে যে পাকিস্তানের আইডিয়াটা সম্পূর্ণ ভুল, কারণ পাকিস্তানের শেষে এটা চলে এসছে ততদিনে মুসলিম, যে পাকিস্তানের কোনো ব্যাপারটা নেই, হিন্দুরা এবং মুসলিমরা এই দেশে দীর্ঘকাল ধরে একসাথে ছিল, আমাদের একটা কম্পোজিট কালচার আছে, সেটাকে অস্বীকার করাটা একটা মিথ ক্রিয়েট করা হচ্ছে, এটা কোনো কাজের কথা নয়। ভারতবর্ষের প্রতিটি ইঞ্চে একজন হিন্দু এবং মুসলিমের সমান অধিকার আছে। ওয়েলকাম টু সোল কানেকশন বইটি। আজকে আমাকে দেখে হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। এখানে আমার আসার আজকে দুটোই কারণ। এক হচ্ছে অনবদার শরীরটা বেশ খারাপ, তাই আজকে আমি হোস্ট করছি। আর সেকেন্ড হচ্ছে আজকে যে বইটা নিয়ে কথা হবে, ভারতবর্ষের ইতিহাসে সেই পার্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এই স্বাধীনতার পার্টটা। এর আগে অনেকগুলো এরকম বই নিয়ে আলোচনা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, না দেখে অবশ্যই দেখে নেবেন। এবং আজকেও যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটাও খুবই সেন্সিটিভ একটা টপিক এবং খুবই মানে বিতর্কিত একটা টপিক অবভিয়াসলি। তো বইটার নামটা আগে বলে দিই, বইটার নাম হচ্ছে মুসলিম এগেইনস্ট পার্টিশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে বইটা। এবং খুবই একটা অদ্ভুত জায়গা থেকে আমি একটা প্রশ্ন দিয়ে স্টার্ট করব। যে বইটার তুমি যখন টাইটেলটা পাঠালে তখনই আমার মাথায় এসেছিল যে এই যাবৎকাল মোটামুটি ইতিহাসে যেইটুকু আমরা পড়ে এসেছি যে পার্টিশনের জন্য কংগ্রেস এবং ব্রিটিশদের সাথে মুসলিম লীগও সমানভাবে দায়ী। এই বইটা আমার, তুমি যখন আমাকে পাঠালে বইটার নামটা, তখনই আমার খুব অদ্ভুত লেগেছিল। তার কারণ হচ্ছে একটা এমন একটা টপিক, যে টপিকটা হয়তো আমরা ইতিহাসে ভুলভাবে পড়েছি বা অন্য কোনো কারণ হয়তো থাকতে পারে। কারণ আমরা জানতাম যে কংগ্রেস এবং ব্রিটিশদের সাথে মুসলিম লীগের সমান একটা দায় রয়েছে পার্টিশনের জন্য, এবং সেখানে বড় বড় নামও জড়িত। সেখান থেকে বেরিয়ে মানে প্রথম কোশ্চেনটা হচ্ছে যে এটার খোঁজ পেলে কি করে যে এরকম একটা বই এক্সিস্ট করে, এবং এই বইটায় কি আছে। এই বইটার, হ্যাঁ, একটু অদ্ভুত বই। এই বইটার খোঁজ পেলাম হচ্ছে জাভেদ আখতারজি একটা ইন্টারভিউতে, লন্ডন টপে উনি ইন্টারভিউতে বলছেন যে কি পড়ছেন আজকাল, তো উনি দুটো বইয়ের নাম বলেছিলেন, তার মধ্যে এটা একটা। শুনেই আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং টপিক একটা, কারণ দেখ আমরা যেটা বলছিস যে ছোটবেলা থেকে আমরা যে ইতিহাসটা পড়েছি তাতে এটা মনে হওয়া স্বাভাবিক যে দেশের অবিভক্ত ভারতবর্ষের একটা বড় অংশের বা মানে মেজরিটি চাইছিল যে পাকিস্তান বলে একটি আলাদা দেশ তৈরি করে, এবং যেটার কারণ এই ভাবনাটা থাকার কারণে, এবং যেটা বলি যে তার অপোজিশনে কারা ছিলেন, গান্ধীজি এবং নেহরু, মূলত কংগ্রেস। তো এটা হবার কারণে এদেশের মুসলিমদের
যারা থেকে গেছে তাদের একটা সমস্যার মধ্যে থাকতে হয়েছে, এখনো একটা সন্দেহের দৃষ্টিতে দেখা, এটা একটা ডিলেমা জন্য। এবং তাদেরও যেহেতু পড়ানো হয় যে তাদেরও তো এটাই মনে হবে যে হ্যাঁ আমাদের পূর্বপুরুষরা সবাই চাইছিলেন পাকিস্তানে যেতে, কোনো কারণে যেতে পারেন, তাহলে তাদের মধ্যেও একটা অবিশ্বাস যে আমরা যে ভারতে থেকে গেছি সেটাকে ঠিক হয়েছে, কারণ আমাদের তো সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে। এরকম একটা ডাইকোটমির মধ্যে আমরা আছি। তো এরকম যে বিষয়টা রয়েছে যে হ্যাঁ একটা বড় অংশের মুসলিম সমাজ ছিল না দেশভাগের পক্ষে, সেই ইতিহাসটা বলাই হয় আমাদেরকে। এবং আমার মনে হয় যে তার কারণ হিসেবে যে এই পার্টিশনের বিরুদ্ধে একটি বা দুটি নাম যাদেরকে পরে ভারত মানে স্বাধীন ভারতে হিরো করে তুলতে হবে, সেই দুটো নামকে বা তিনটে নামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বোধহয় ইতিহাসটা বলা হয়। কিন্তু খুব ইন্টারেস্টিং ইতিহাস। জাস্ট যদি ট্রেইলার দিতে হবে যে এই ইস্যুতে যে ভারতবর্ষ এবং পাকিস্তান মানে অবিভক্ত ভারতবর্ষকে ভাগ করা যাবে না, এই ইস্যুতে আল্লাহ বখশ বলে একজন নাইটহুড ত্যাগ করেছেন। আমরা রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেছেন বলে অনেক জানি। এই ইস্যুতে হ্যাঁ যেই আল্লাহ বখশ নাইটহুড ত্যাগ করেছেন, যেই কারণে ব্রিটিশদের তাকে সরিয়ে দিয়েছিল, মানে তিনি সিন্ধের চিফ মিনিস্টার, তখন প্রিমিয়ার বলতো, প্রিমিয়ার ছিলেন, তাকে ব্রিটিশরা সরিয়ে দেয় উনি নাইটহুড ত্যাগ করার পর। আচ্ছা, সেটা নিয়ে ব্রিটিশ প্রেসে বড় বড় লেখা হয় এবং হাউস অফ কমন্সে যেটা খুব কি হচ্ছে মানে সাবঅর্ডিনেটলি তো ওরা ঠিকই বলছে, তাহলে এসব কথা হয়। তারপর ব্রিটিশদের দৌত্যে মানে ব্রিটিশরা ম্যানেজ করে ওই সরকার তো পড়ে গেল, তারপরে সরকার বানায় একটা কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয় সিন্ধে। কারা কারা ছিল সেই কোয়ালিশন গভর্নমেন্টে? মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা। তাই ইতিহাসটা জানবো না। তারপর ধর এটাও আমরা জানি না যে আলিগড় মুভমেন্ট, আলিগড় ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যেখান থেকে পাকিস্তানের আইডিয়াটা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিটা তৈরি করা হয়েছিল এই দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করার জন্য। এই খবরগুলো তো আমাদের কাছে নেই। তো সেই ইতিহাসটা যদি না জানি আমরা, তাহলে একটা ভুল হয়ে যাবে আমাদের পুরোপুরি জানা। এটা আমরা বলছি না, এটা আমি বলছি না, আপনাদের চেয়েও জানি যে হ্যাঁ মুসলিমরা কেউ পার্টিশন চাইতে, এটা বলার উদ্দেশ্য না। কিন্তু উদ্দেশ্য এটাই যে তোর সাথে আমার আগে কথা হচ্ছিল যে একটা বড় অংশের মুসলিমরা কিন্তু পার্টিশন চাইতেন না, তার প্রমাণ আছে এবং সেই গল্পগুলো আমরা বলবো। তবে তার আগে একটা জিনিস বলি, দর্শকদের উদ্দেশ্যে বলিনি রঞ্জন, যে আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছে গত কয়েকটা এপিসোড নিয়ে যে আমরা কি একটু অস্বস্তিকর টপিক নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি, যে কারণে অনেকের মধ্যে অনেক উষ্মা অনেক রকমের ব্যাপার হচ্ছে। তো অনেক ভেবেছি এবং এটা আমাদের পক্ষে খুব ইজি, জানেন তো, যে যেটা মানুষের পছন্দ, যেটার মধ্যে বিতর্ক নেই, যেটা বিশ্বাস করে এসছে মানুষ, সেইটাকে রিইনফোর্স করার মতো, ইন্ধন দেওয়ার মতো টপিকে কথা বলা। তাতে এই চ্যানেলটির ব্যবসায়িক উন্নতি হবে, তাতে চ্যানেলটার এই ভিডিওগুলো অনেক মানুষের কাছে পৌঁছবে, ইউটিউবের অ্যালগরিদমও ওভাবেই কাজ করে। তো আমাদের সুবিধাই হতো সেটা করতে পারলে, কিন্তু সেটা আমরা করছি না। তার কারণ আছে একটা, হ্যাঁ, কারণ দেখুন কিভাবে হয় ব্যাপারটা। আমি সারাদিন যা গুগলে দেখছি বা ফেসবুকে দেখছি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া দেখছি, ইউটিউবে দেখছি, ওরা একটা প্রোফাইল তৈরি করছে, আমার আপনার শুভাঞ্জনের সবার জন্য প্রোফাইল তৈরি করছে। আমাদের কি পছন্দ তা সেটা জানে, তো সেই জাতীয় ভিডিওই আমাদের থেকে দেখা ঠিক হয়, যে কারণে একটা ওই যেটাকে ইকো চেম্বার বলে, আমরা ইকো চেম্বারের মধ্যে ফেসে যাচ্ছি। অন্য একটা ভাবনা আসছে না আমাদের কাছে বা খুব কম আসছে। তো সেটার একটা সমস্যা আছে। তো সে আমরা যদি সেই গড্ডালিকায় গা ভাসাই তাহলে তো সুবিধে, হ্যাঁ, যে কারণে অনেকে ভাসাচ্ছেন যে হ্যাঁ যেই একটা সিনেমা হিট হলো অমনি যে বর্গী আক্রমণ হয়নি ভারতবর্ষ বাংলায় করে ভিডিও টিডিও ছাড়া শুরু হয়ে গেল। আমরা তো করলাম না, সেটা আমরা করবো না। তার কারণ দুটো। এক, এই যে আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিচ্ছেন, আমার কাছে এটা খুব মূল্যবান, আমাদের সবার কাছে এটা খুব মূল্যবান সময়, প্রচন্ড শ্রদ্ধা করি। এই 1.5 ঘন্টা আপনাদেরকে সেই গড্ডালিকা প্রবাহের মধ্যে নিয়ে গেলে পরে আমার মনে হবে আমি নিজের সাথে অসত্য ব্যবহার করছি, আপনাদের সাথেও সততা রাখছি না। সেটা একটা বড় কারণ, যে কারণে এটা করছি না। দ্বিতীয় কারণটা হচ্ছে যে অভ্যেস আছে, সেটা হচ্ছে আমার যেহেতু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, তো বিজ্ঞানে এটাই শেখানো হয় যে ছোটবেলা থেকে যা পড়ে এসছো বাবা, সবকিছু কালকে একটা কিছু বেরোলে পরে ভুল প্রমাণিত হয়ে যেতে পারে। সেই অস্বস্তিটা নিয়েই একজন বিজ্ঞান মনস্কতার এটাই নাম,
হ্যাঁ, এবং সেই অস্বস্তিটা থেকে এমব্রেস করতে, সেই অস্বস্তিটাকে নিয়ে চলতে হয়। তো আমার মধ্যেও এটা রয়েছে যে আচ্ছা আমি যা জানি বা যা জানি, তো তার বাইরে কি দেখি, নতুন কিছু কি এলো, জরুরি নয় সেটা সবসময় ঠিক হবে, তো হ্যাঁ একটা নতুন দিক তো ওপেন হতেই পারে। তো সেটা একটা ইচ্ছে থাকে যে আচ্ছা মানে এটাতে আমরা সব বলে ফেলতে পারছি না, হয়তো এটা শোনার পরে আপনাদের এই বইটা পড়তে ইচ্ছে করবে বা এটা নিয়ে আরো রিসার্চ করতে ইচ্ছে করবে, এই শুধুমাত্র এই জার্মিনেশনটা, শুধুমাত্র এইটুকু বীজ বপন করার একটা চেষ্টা আমরা করছি। তো আরেকজন কিছু লোক মানুষ লিখছেন যে মতবাদ, আমরা কোনো মতবাদে বিশ্বাসই করি না, সে ধার্মিক মতবাদ হোক, রাজনৈতিক মতবাদ হোক, মতবাদ ব্যাপারটাতেই ওই একটা জায়গায় থেমে যাওয়া বলে আমার মনে হয়। আমাকে নতুন কিছু শিখতে হবে, তো সেই নতুন শেখার জায়গা থেকে এই বইটাও আছে। তো হ্যাঁ, এবার আমরা একেবারে শুরু থেকে শুরু করেছি মঞ্জন, যে গল্পটা শুরু হলো কোথা থেকে। গল্পটা শুরু হলো 1857 থেকে, মোটামুটি তার একটু আগে থেকেই, ধর যখন ব্রিটিশরা মোটামুটি জাঁকিয়ে বসেছে। জাঁকিয়ে বসার পর প্রাথমিকভাবে আমরা আগেও বলেছি যে হিন্দু সম্প্রদায়টার মনে হয়েছিল যে এটা একটা কাজের কাজ হচ্ছে, কারণ দীর্ঘদিন আমরা মুসলিম শাসনের অধীনে ছিলাম, কাজে একটা সম্পূর্ণভাবে ঠিক না হলেও একটা প্রচার তো ছিল যে এটা সেকেন্ড ক্লাস সিটিজেনশিপ আমাদের। আচ্ছা, ঠিক আছে। ব্রিটিশরা এসে জাঁকিয়ে বসাতে হিন্দুদের একটা বড় অংশ কিন্তু এটা পছন্দই করলো, প্রো ব্রিটিশ হিন্দুরা কিন্তু নবজাগরণের সময়টায় প্রো ব্রিটিশ। কিন্তু মুসলিমদের হয়েছে অসুবিধে, কারণ হচ্ছে তার তো রুলিং ক্লাস স্টেটাস ছিল একটা দীর্ঘকাল, সেটা চলে গেল। তো এবং তার সাথে সাথে যে সুযোগ সুবিধাগুলো তাদের প্রাপ্য ছিল সেগুলো চলে গেল, একটা দারিদ্র্য এসে গেল। তো এ সমস্ত কারণ, হ্যাঁ, তো আর হিন্দুদের যেহেতু তারা আগেও দেখেছে যে হ্যাঁ মুসলিমরা এসছে, মঙ্গলরা এসছে, মানে মোগলরা এসছে, তো বাইরের একটা কাস্টম, বাইরের একটা সরকার চলবে আমাদের দেশে এবং সেটাকে আমি আপন করে নেব। কারণ বহু হিন্দু লোকজন ফার্সি শিখেছে, আরবি শিখেছে, এটা তাদের কাছে নর্মাল ছিল, তো তারা এটা করতে পারলো, ব্রিটিশদের সাথে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারলো। মুসলিমদের তো এই অভ্যাসটা ছিল না, মুসলিম সম্প্রদায়ের, তাদের পক্ষে ব্যাপারটা কঠিন হয়ে গেল। কাজে একটা দারিদ্র্য দেখা দিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে, এবং সেই কারণ থেকেই একটা বিতৃষ্ণা ব্রিটিশদের প্রতি প্রাথমিকভাবে। এটা কিন্তু 1857 আগের কথা বলছি, যে কারণে ইংরেজি শিক্ষা, আধুনিক শিক্ষা যেগুলো ব্রিটিশরা নিয়ে এলেন সেগুলোও তারা চট করে গ্রহণ করলো না। মানে 1865 অবধি যদি আমরা দেখি তাহলে পরে 41 জন হিন্দু বিএ পাশ করছে আর 1 জন মুসলিম পাশ করছে সমগ্র ভারতের নিরিখে। আর 1865 থেকে 1878 মধ্যে সমস্ত ডিগ্রি যদি আমরা মিলিয়ে দেখি তাহলে প্রায় 3000-এর মতো গ্র্যাজুয়েট ভারতবর্ষে, অবিভক্ত ভারতবর্ষে 3000 মতো হিন্দু গ্র্যাজুয়েট, সেখানে মাত্র 57 জন মুসলিম গ্র্যাজুয়েট। আচ্ছা, তো কাজে মুসলিম এডুকেশন মানে সম্প্রদায়ের একটা বড় অংশ ব্রিটিশ এই ইংলিশ এডুকেশনের সাথে জুড়ছিল না, এবং সেখান থেকে তারপরে কি হচ্ছে, তার মানে সেগুলোর একটা প্রভাব তো পড়ছে যে তাদের মধ্যে ওই যে নতুন সায়েন্টিফিক টেম্পারমেন্ট ইত্যাদি এই শিক্ষাগুলো এসে পৌঁছচ্ছে না। হিন্দুদের ক্ষেত্রে আমরা নবজাগরণের এপিসোডটাতেও তুই যদি দেখে থাকিস যে আমরা বলেছি যে প্রাথমিকভাবে প্রচণ্ড প্রো ব্রিটিশ, খ্রিশ্চান হয়ে যাচ্ছে বাঙালি সম্প্রদায়ের একটা বড় অংশ, কিন্তু তারপরে সেই শিক্ষাটাকেই আবার নিজেদের ধর্মকে পুনরুদ্ধারের জন্য ব্রাহ্ম সমাজ এবং ইত্যাদি করে একটা জায়গায় এসছে। এটা আমরা তখনই বলেছিলাম যে মুসলিম সমাজে এসছে স্যার সৈয়দ আহমেদের পর, আলিগড় মুভমেন্টের পর। তার আগে যেটা হচ্ছিল সেটা ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, যেগুলোর মধ্যে একটা প্রচণ্ড ধর্মীয় অ্যাঙ্গেল ছিল, অ্যান্টি ব্রিটিশ ছিল, কিন্তু সাথে সাথে অ্যান্টি মুসলিম মানে অ্যান্টি নন মুসলিমও ছিল সেগুলো। সে কারণে ওটা পুরোপুরিভাবে হিন্দু সমাজও গ্রহণ করেনি। তো দুটোর মধ্যে একটা পার্থক্য ছিল। এই মতাবস্থা 1857 এবং 1857 যে যুদ্ধটা, সেটাতে প্রাথমিকভাবে বাহাদুর শাহ জাফর এবং একটা বড় অংশ মিলিটারির এরা যোগ দিয়েছে। হিন্দু বাঙালি সম্প্রদায় যোগ কিন্তু দেয়নি 1857 আন্দোলনে। আন্দোলন বল বা সিপাহী বিদ্রোহ বল, হিন্দু বাঙালি সম্প্রদায় সেভাবে যোগ দেয়নি, কারণ তারা তখনও প্রো ব্রিটিশ ছিল, তখনও অ্যান্টি ব্রিটিশ হয়ে যায়নি এরা।
ব্রিটিশদের সাথে মিলে থাকতে হবে, এটাই আইডিয়া। তখন কিন্তু মুসলিমরা বরং প্রো ব্রিটিশ ছিল। আচ্ছা, কিন্তু একটা একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে 1857 আন্দোলন নাকি শুধুমাত্র মুসলিমরা করেছে, বাহাদুর শাহ জাফর ইত্যাদি ইত্যাদি, এবং সেই কারণে ব্রিটিশদের মুসলিমদের উপরে রাগটা বেশি। তো এই ঘটনাটার একেবারে সত্য নয় তা নয়, কারণ ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু প্রচুর অন্য এও তো রয়েছে, প্রচুর অন্য উদাহরণ রয়েছে। কারণ হচ্ছে তোর 1857 আন্দোলনের যে অ্যানথেম, জাতীয় সঙ্গীত, কনস্টিটিউশন সব তৈরি হয়েছিল কিন্তু দিল্লিতে থাকাকালীন। সেই অ্যানথেমটার মধ্যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের ইউনিটির কথা সম্পূর্ণভাবে বলা হচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, এর মধ্যে কোনো নেই। তারপর ধর বাহাদুর শাহ জাফরের যে সেপাইরা, যে সেপাইরা দিল্লিটা পুরো, তার 80% হিন্দু সেপাই। কাজেই ওটা মুসলিম আন্দোলন বলে ওটাকে চালিয়ে দেওয়া একেবারেই সম্ভব নয়, যেটা পরে ব্রিটিশরা এটা এই ন্যারেটিভটা চালু করার চেষ্টা করেছিল। উত্তর ভারতের হিন্দু সেপাই, হ্যাঁ। তারপর এবং এই কারণটাই তাদের পক্ষে, ব্রিটিশদের পক্ষে বিরাট ভয়ানক হয়ে উঠেছিল, যে তারা বুঝতে পেরেছিল হিন্দু আর মুসলিম যদি এই দেশে এক হয়ে যায় তাহলে আমাদের বিপদ আছে। ঠিক 1857 তারা বুঝতে পারে। আর যেই সিম্বলগুলো 1857-তে দেখানো হয়, যেমন ধর রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা জানি, হিন্দু বীরাঙ্গনা ইত্যাদি বলে এখন তো প্রচার প্রসার চলছে। তার কমান্ডার কে ছিলেন তার আর্মির? গুলাম গজ খান। গুলাম গজ খান ছিলেন আর্টিলারি কমান্ডার এবং ইনফ্যান্ট্রি মানে কামানের, আর যে ইনফ্যান্ট্রি পদাতিক সৈন্যের কমান্ডার তার নাম ছিল খুদা বখশ। এবং রানী লক্ষ্মীবাইয়ের যে পার্সোনাল বডিগার্ড, একজন পার্সোনাল বডিগার্ড ছিল ওনার, থাকেই রানী মানুষ, সে মুজার নাম তার, মুসলিম, যে রানী লক্ষ্মীবাইয়ের সাথে ওই যুদ্ধেই প্রাণ দেন। প্রথমে তো তাকে মেরে তারপরে লক্ষ্মীবাইকে মারতে। এই ইতিহাসটা আমরা আবার কমিট করেছে একটু, হ্যাঁ, এই ইতিহাসটা বললে পরে কিন্তু একটা ব্যাপারটা ঠিক ন্যারেটিভের সাথে যায় না টাইপ এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর ধর তাতিয়া টোপে, তাতিয়া টোপেকে ধরিয়ে দেওয়ার পেছনে প্রচুর রাজাদের এবং হাত ছিল। তাকে ডিফেন্ড করেছিলেন মৌলানা ফজলুল হক, আটকে রেখেছিলেন ব্রিটিশ ফৌজকে। হ্যাঁ, নানা সাহেবের ক্ষেত্রে একই ঘটনা, কারণ এই সময়ের অনেক নবাব মানে মুসলিম নবাব এবং হিন্দু রাজা, মারাঠা রাজা, এরা কিন্তু ব্রিটিশদের পক্ষে ছিলেন। আরেকটা তো গল্প বলি এই সময়কার, সেটা হচ্ছে হুকুমচাঁদ জৈন এবং মুনির বেগ। এই দুজন বেশ ভালো বন্ধু এবং এরা একসাথে লড়াই করে এই 1857-তে উত্তরপ্রদেশেই কোথাও একটা। এ দুজনকে ধরা হয় এবং একই এতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, একই গাছে। তারপর হুকুমচাঁদকে কবর দেওয়া হয় এবং মুনির বেগকে ক্রিমেট করা, শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়, জাস্ট টু মেক আ মকারি। ব্রিটিশরা এই মকারিটা করেছিল যে তোমাদের হিন্দু মুসলিম খুব ইউনিটি না, দেখো কি করি। ঠিক আছে, আর আরেকটা আর দুটো গল্প বলে আমরা 1857 রেফারেন্সে ফিরি। একটা হচ্ছে যে এই যখন দিল্লিতে ব্রিটিশ সৈন্য এসে আক্রমণ করছে এবং এদেরকেও লড়াই করতে হবে বাহাদুর শাহর সেপাইদেরকে, তখন একটা পুরনো শাহজাহানের কামান ছিল, সেটাকে নিয়ে এসে রাখা হয়েছিল। কামান থেকে বড় বড় কামান, গোলা ছোড়া হবে, ওটাকে নতুন জায়গায় গিয়ে সেট টেট করা হলো। তারপর প্রথম কি করলো সবাই মিলে, বাহাদুর শাহ জাফরের প্রেজেন্সে প্রথম ওই কামানটার পুজো হলো, আরতি টারতি হয়েছিল, তিলক টিলক লাগিয়ে করা হয়েছিল, তারপর ওখান থেকে ফায়ারিং করা শুরু হয়। আরে বাবা, ঠিক আছে, মানে বুঝতে পারছিস তুই লেভেলটা। আরেকটা উদাহরণ না দিলে পরে ন্যারেটিভটা কোন দিকে যাচ্ছে সেটা, অযোধ্যার হনুমানগড়ি, হনুমানগড়ির যে মেইন বাবা রামচরণ দাস, যে মেইন পুরোহিত, এবং অযোধ্যার যে মেইন মৌলানা আমির আলী, এ দুজন একসাথে লড়াই শুধু করেননি, এ দুজনকেও একসাথে একই গাছে টাঙিয়ে দিয়েছিল ব্রিটিশরা। হনুমানগড়ির ইম্পর্টেন্স তো জানেন মোটামুটি। এই ছিল 1857-র একটা গল্প, মানে এই হচ্ছে প্রচন্ড কোঅপারেশনের গল্প। কিন্তু ন্যারেটিভটা ব্রিটিশরা সেট করলো কি যে না,
এবার এদেরকে এক হতে আর দিলে পরে মুশকিল হয়ে যাচ্ছে। এই খবরগুলো তখনও লোকজনের কাছে পৌঁছচ্ছে না। আছে কিন্তু তখন তো আর মানে এভাবে প্রেস নেই না, তো কাজেই ডিভাইড অ্যান্ড রুল। আচ্ছা, এই ডিভাইড অ্যান্ড রুলের মাঝখানে বাংলায় একটা বড় চলছিল যে 1863-তে আব্দুল লতিফ নিজে মোহামেডান লিটারারি সোসাইটি বানালেন, আমির আলী বানালেন। ওই হিন্দু মেলা হচ্ছিল, নবগোপাল দাস, রাজনারায়ণ বসুরা হিন্দু মেলা করছিলেন, সেখান থেকে ন্যাশনাল অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল, যেটার থেকে পরে ওটাকে আরেকটু ধর্মনিরপেক্ষ করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স তৈরি করেন। আচ্ছা, কিন্তু যখন হিন্দু মেলার হচ্ছে এবং ন্যাশনাল সোসাইটি তৈরি হচ্ছে, তখন নবাব আমির আলী ন্যাশনাল মোহামেডান সোসাইটি তৈরি করেন। উদ্দেশ্য একই, যে মুসলিমদের মধ্যে জাতীয়তাবাদ, দেশীয় মুসলিম জাতীয়তাবাদ নয়, কিন্তু ভারতবর্ষের জন্য জাতীয়তাবাদকে করা হোক। মহসিন ট্রাস্ট তৈরি হচ্ছে এবং তারপর ধীরে ধীরে মুসলিমদের মধ্যেও এই ইংলিশ এডুকেশনটা ঢুকেছে। ওকে, বাংলায় এইভাবে হচ্ছিল, মানে বাংলায় অনেক এগিয়েছিল সেদিক দিয়ে। 1881-তে সারা ভারতবর্ষে 250 জন গ্র্যাজুয়েট হয়েছেন মুসলিম, আর বাংলাতেই 200 মুসলিম গ্র্যাজুয়েট। তো কাজেই ওই ব্যাপারটা মোটামুটি বাড়তে শুরু করেছে। কিন্তু চেঞ্জটা হলো স্যার সৈয়দ আহমেদের আসাতে। স্যার সৈয়দ আহমেদ এলেন এবং আচ্ছা, এই সময় সৈয়দ আহমেদ এসে এবং এদের মধ্যে মনে হলো কি হচ্ছে, মুসলিমদের তখন তো আর জমি জমাটা তো ওই পার্মানেন্ট সেটেলমেন্টের পরে, চিরস্থায়ী বন্দোবস্তের পরে জমি টমি নেই, দারিদ্র এসে গেছে। এবার এই সম্প্রদায়টার কাছে একটা মাত্রই রাস্তা খোলা আছে উপার্জন করে একটুখানি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক করার জন্য, সেটা হচ্ছে সরকারি চাকরি। ঠিক। তো কাজে সরকারের বিরুদ্ধে যাওয়াটা সম্ভব হচ্ছে না, মুসলিম সম্প্রদায়ের পক্ষে একেবারেই সরকারের বিরুদ্ধে যাওয়া সম্ভব হচ্ছে না। তারা সাথে সাথে রয়েছেন, কারণ ডিপেন্ডেন্স রয়েছে এদের সাথে। আর ব্রিটিশরাও দেখলো হ্যাঁ এটা ভালো সুযোগ, এই সুযোগে এদেরকে এক করি। তার মাঝখানে আলিগড় মুভমেন্ট। এবার আলিগড় মুভমেন্টটা খুব জরুরি একটা মুভমেন্ট, সেটা হচ্ছে সৈয়দ আহমেদের চালু করা। ইনি বললেন উত্তর ভারতে মূলত, কারণ বাংলায় ততক্ষণে মহসিন ইত্যাদি এতে শুরু হয়ে গেছে। উত্তর ভারতে বললেন যে না, এইভাবে পুরোপুরি ওয়েস্টার্ন এডুকেশন এবং ইংলিশ এডুকেশন থেকে বেরিয়ে থাকলে আমাদের হবে না। হ্যাঁ, তো স্যার সৈয়দ আহমেদ ওয়েস্টার্ন এডুকেশন এবং ইংলিশ এডুকেশন বললেন মুসলিমদেরকে যে না এটা আমাদের করতে হবে। এবং উনি প্রথম এই বললেন যে না, আমাদের ব্রিটিশদের সাথে এই যে বিতৃষ্ণা, এটা করলে হবে না, বরং আমাদেরকেই ব্রিটিশদের বন্ধু হতে হবে। কারণ এই যে হিন্দু মেজরিটি রয়েছে, হিন্দু মেজরিটি নইলে আমাদেরকে খেয়ে ফেলবে। তো হিন্দু মেজরিটি থেকে বাঁচার জন্য আমাদের রাস্তা হচ্ছে ব্রিটিশদের সাথে। যে ব্রিটিশ শাসন চলে গেলে পরে ওকে আমাদের মুশকিল, মুসলিমদের মুশকিল, কারণ তখন তো হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের উপরে মানে মেজরিটি ব্যাপারটা চাপিয়ে দেবে। আচ্ছা, এটা করা যাবে না। ব্রিটিশরা দেখলো হ্যাঁ এটা তো ভালো একটা বেরিয়েছে, এদের মধ্যে থেকেই একটা সুন্দর ডিভাইড অ্যান্ড রুল করার এবার জায়গা আছে, বেশ। তবে একটা কথা না বললে পরে বাকি থেকে যায়, সেটা হচ্ছে প্রচন্ড ভারত বিদ্বেষী ছিলেন স্যার সৈয়দ আহমেদ, ভারতীয় বিদ্বেষী। উনি মনে করতেন ভারতবর্ষের সংস্কৃতি, মানে ভারতবর্ষের মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতবর্ষের মানুষজন ইউরোপের সাথে কম্পেয়ার করলে পরে কোথাও নেই, জাস্ট যেটা প্রথম দিকের হিন্দু যারা কনভার্ট ছিল নবজাগরণে, তারাও কিন্তু এটাই মনে করত। এরা যেহেতু এই সময় 50 বছর পর হচ্ছে, কিন্তু একই মেন্টালিটি, একটু উচ্চশিক্ষিত, একটু বিলেত ভ্রমণ হয়ে গেলে পরে না এ তো ডার্টি অ্যানিমেল, লেখা আছে যে ডার্টি অ্যানিমেলের মতো। এদের সাথে আবার এদের অধিকার এসব কথা নিয়ে না, আগে এদের শিক্ষিত করো, আগে শিক্ষিত করবো, তারপরে হচ্ছে কথা। তবে এই ভদ্রলোকের স্যার সৈয়দ আহমেদের হিন্দু মুসলিম ইউনিটি নিয়ে কি ভাবনা, এটা নিয়ে খুব কনফিউশন আছে। কোথাও উনি বলছেন যে হ্যাঁ তো একই জায়গায় আমরা সব আছি, একই সাথে আছি, এর মধ্যে কোনো পার্থক্য হতে পারে না, এটাও উনি বলেছেন। 1884-তে বলেছেন, আবার 1883-তে এক জায়গায় বলেছেন যারা এই দুটো জাতের মধ্যে তো কোনো মিল নেই। ওই দ্বিজাতি তত্ত্বের যে একেবারে প্রাথমিক ব্যাপারটা, তখন থেকে উনিও একটা মানে বলছেন না যে দুটো আলাদা আলাদা জাতি, কিন্তু বলছেন না আমাদের তো কোনো মিল নেই আমাদের মধ্যে, দুটো সম্পূর্ণ আলাদা। কাজে খুব কনফিউজিং, কিন্তু বীজ বপন হচ্ছে ওখানে। এই অবস্থা এবার বললাম যে, এবং উনি ওই যে ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন সোসাইটি হয়েছিল তার বিরোধিতা করছেন ইত্যাদি, মানে সেটার বিরোধিতা করছেন জাতীয়তাবাদ থেকে।
হ্যাঁ, যে না মুসলিমদের সাথে হিন্দুদের সাথে মিলে কোনো ব্রিটিশদের বিরোধিতাটা করো না, আচ্ছা, আমাদের প্রয়োজন ব্রিটিশদের বন্ধু হয়ে থাকাটা। okay, এটা হচ্ছে মূল আইডিয়া। হুম, ব্রিটিশদের বিরোধিতা করলে পরে মুসলিমদের আমাদেরই জন্য সেটা সর্বনাশ। খারাপ। এটা উনি প্রচার প্রসার করে দিলেন। আলিগড়ে একেবারে অ্যাংলোফাইল তৈরি হচ্ছে ওখানে আর কি, বুঝতে পেরেছি। পুরোপুরি ভাবে। হুম, জিন্নাও যেটার ফসল, হুম, জিন্না লিয়াকত আলী সব ওটারই ফসল। হুম, এবার ডিভাইড অ্যান্ড রুলটা যে ব্রিটিশরা করলো, তাতে সেই ব্রিটিশগুলোর নাম কি, কিভাবে করলো? স্যার সৈয়দ আহমেদ করছেন, ব্রিটিশদের ভূমিকাটা কি? থিওডর বেক বলে আলিগড় ইউনিভার্সিটি, যেটা তখন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ছিল, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, সেটার প্রথম প্রিন্সিপাল হচ্ছেন থিওডর বেক, যিনি ইংল্যান্ডের কাজকর্ম ছেড়ে এসে এখানে জুড়লেন আচ্ছা, এবং লেখা শুরু করলেন এই নিয়ে যে মুসলিম এবং হিন্দু ইউনিটি কেন সম্ভব নয় ভারতবর্ষে। সেটা আলিগড়ের ছেলেপেলেরা পড়লো, ছেলেরাই আর কি, মেয়েরা তো তখন পড়তে পারতো না, আলিগড়ের ছেলেরা পড়ছে। বারবার উনি লিখছেন যে এটা এটা কোনো ঠিক ব্যাপার নয় এবং এখানে ডেমোক্রেসি সম্ভবই নয়। কারণ ডেমোক্রেসি, ওদের কাছে মনে হতো ডেমোক্রেসি মানে মেজরিটি রুল। তো এখানে মেজরিটি হিন্দু, তাহলে মুসলিমদের অবস্থা খারাপ হবে, এটা লিখে যাচ্ছেন এবং বোঝাচ্ছেন স্যার সৈয়দ আহমেদকে এবং আলিগড়ের বাকি লোকজনকে। তো থিওডর বেকের একটা বিরাট ভূমিকা আছে যে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটাকে মেনটেন করাতে, এবং সেটা ব্রিটিশরা পরে আইডেন্টিফাই করেছে। উনি যখন মারা যান 1889-তে সম্ভবত, তখন ব্রিটিশদের বহু লেখায় পাওয়া গেছে যে উনি ভারতবর্ষে ব্রিটিশ এম্পায়ারকে প্রতিষ্ঠা করার জন্য যা কাজ করেছেন এটা অনেকেই করেননি। বুঝতে পারছিস তো কোথা থেকে রাজনীতিটা হচ্ছে? এমনকি মানে আলিগড়ের ছেলেদের নিয়ে জামা মসজিদে গেছেন, গিয়ে একটা প্যামফ্লেট দেখিয়েছেন ইংরেজিতে লেখা, বলছে এটাতে সাইন করো, কারণ এই যে বিলটা আসছে যেটার বিরুদ্ধে আমরা সাইন সংগ্রহ করছি সেটা হচ্ছে গোহত্যা ব্যান করার বিল। অনেকে লোকে 20,000 লোক সাইন করেছে, কিন্তু ওটা আদৌ গোহত্যা বিল ছিল না, ওটা ছিল ডেমোক্রেটিক লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ভারতীয়দের অংশগ্রহণ করতে পারে সেটার এগেনস্টে। ঠিক আছে, এসব উনি করেছেন। এবং উনি ব্রিটেনে পার্লামেন্টে ওখানকার প্রেসে লিখে ইত্যাদি করে উনি লেখা পাঠাচ্ছেন যে ইউনাইটেড প্যাট্রিয়টিক একটা অ্যাসোসিয়েশন বানিয়ে উনি চেষ্টা করছেন যে এরা সব ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ লোকদেরকে বোঝাবে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে মুসলিমরা নেই, কোনো মুসলিম নেই, এটা উনি বোঝানোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে, এবং হিন্দু আর মুসলিম ইউনিটিটা সম্ভব নয় এদেশে, এটাও লেখা হচ্ছে। তো কাজে ওখানে ব্রিটিশ জনমানসেও যে একটা এই ব্যাপারটা আছে, সেটা সম্পূর্ণভাবে এই থিওডর বেক এবং তারপরে অন্য প্রিন্সিপাল এদের বহু ভূমিকা সেখানে। মুসলিম লীগের তখন কি দাবি? মুসলিম লীগ তো তৈরি হয়নি, তখনও নেই। না না, মুসলিম লীগ তো তৈরি হয়নি। মুসলিম লীগ তৈরি হওয়ার পেছনে 1905-এর বাংলার ভাগটা একটা বড় ভূমিকা পালন করে, কারণ বাংলা ভাগ না হলে পরে মানে মুসলিমদের রাজনীতি করা উচিত নয়। স্যার সৈয়দ আহমেদের এটা মত ছিল, ভারতবর্ষে ব্রিটিশদের এগেনস্টে কোনো রকমের অ্যাজিটেশন, কোনো রকমের রাজনীতিতে মুসলিমদের জড়ানো উচিত নয়। আমাদের খানিকটা মানে মুসলিমদের খানিকটা আমাদের সবসময় ব্রিটিশদের বন্ধু হয়ে থাকতে হবে, ঠিক। এটা ছিল আইডিয়া, হিন্দু সংখ্যাগরিষ্ঠদের থেকে বাঁচার জন্য। বেশ, কিন্তু 1905-এর বাংলা ভাগ এবং তারপরে যে একটা দেখা গেল যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বাঙালি হিন্দুরা এরা প্রচন্ড বাংলা ভাগের এগেনস্টে, মুসলিমদের একটা বড় সংখ্যা চাইছে যে বাংলা ভাগ করা হোক। এই জায়গা থেকে এবং ওই তখন ওই লেজিসলেটিভ কাউন্সিলে কে যাবে না যাবে এসবের সময় থেকে তৈরি হলো যে আচ্ছা তাহলে এবার আমরা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করি যেটার কাজ হবে মুসলিমদের রাজনৈতিক কথাটা পৌঁছে দেওয়ার জন্য। তো 1906-তে ঢাকাতে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো। মুসলিম লীগের মেইন 3টে মোটো কি ছিল যখন প্রতিষ্ঠা হয়? ভারতীয় মুসলিমদের মধ্যে ব্রিটিশদের প্রতি আনুগত্য যেন বৃদ্ধি পায় সেটা দেখা, রিটেন রেজলিউশন 3টে। আরেকটা হচ্ছে মুসলিমদের রাজনৈতিক অধিকার রক্ষা করা, ভালো কথা, এবং অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো রকম বিরূপ ভাব না রাখা। কিন্তু প্রথমটাতে আমরা বুঝতে পারছি যে মুসলিম রাজনীতিতে তখন কোন দিকে যাচ্ছে। ঠিক, এবার
তো কাজে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যদিও হিউমের একটা বড় ভূমিকা ছিল এবং প্রাথমিকভাবে ওই সরকারের সাথে আলোচনা করার জন্য এগুলো তৈরি করা হয়েছিল, কিন্তু একটা সময়ের পরের থেকে তো অ্যাজিটেশনে চলে যায়। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পুরোপুরি ব্রিটিশ বিরোধী একটা জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করে, কোনোভাবেই এক হচ্ছে না। গান্ধীজি যখন এলেন তিনিও চেষ্টা করছেন যে মুসলিমদেরকে তো সাথে লড়তে হবে, তা নাহলে পরে তো ভারতবর্ষটা সম্ভব নয়। একটা বড় অংশের পপুলেশন যদি এই স্বাধীনতা সংগ্রামে নাই থাকে, অ্যাটলিস্ট সেলফ গভর্নেন্সও যদি না চায়, তাহলে তো ব্রিটিশ শুনবে না আমাদের কথা। তো উনি চেষ্টা করছেন, আসছে না, কারণ ওই মুসলিম লীগের তো কোনো কাজ নেই। মানে মুসলিম লীগের মেম্বারশিপ নিতে গেলেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থেকে পারমিশন নিতে হতো, এতটাই সম্পৃক্ত ছিল এরা। এবার খিলাফত মুভমেন্টে গান্ধীজি মোহাম্মদ আলী এবং এদেরকে নিয়ে আসলেন, যে অ্যাটলিস্ট ধর্মের কারণে হলেও এরা ব্রিটিশদের এগেনস্টে কথা বলছে, একটা অ্যান্টি ব্রিটিশ স্ট্যান্ড অন্তত তৈরি হোক। সেখানে এদেরকে নিয়ে আসা হলো। মুসলিম লীগ পছন্দ করেনি, ওটা একদম পছন্দ করেনি খিলাফত মুভমেন্টের কথা। এবং খিলাফত মুভমেন্টটা খুব ঐতিহাসিক থেকে দেখতে গেলে ওটা কোনো মানেও সেভাবে দাঁড়ায়নি, কারণ হচ্ছে ওটা মূল দৃষ্টিভঙ্গিটাই তো ছিল টার্কির দিকে, তুরস্কে আবার খলিফা প্রতিষ্ঠা হবে। ভারত মানে ব্রিটিশদের বিরোধিতাটা শুধু সেই কারণ। এবং কামাল পাশা যখন আর খিলাফত প্রতিষ্ঠা করলেন না, খলিফাটাকে সরিয়ে টরিয়ে দিলে, তখন খিলাফত মুভমেন্টের আর কোনো দাম থাকলো না। এবং ওই যে একটা এক্সপেরিমেন্ট গান্ধীজি করেছিলেন, সেটারও কোনো দাম থাকলো না। আচ্ছা, এর মাঝখানে 1923 থেকে 1927 এই সময়টা খুব একটা ভালো নয়, কারণ সেই সময় রায়েটস হওয়া শুরু হয়েছে খুব সাংঘাতিকভাবে। প্রচুর রায়েটস হচ্ছে, বড় বড় রায়েট হয়েছে, এবং তার জন্য কংগ্রেস কমিটি বানাচ্ছে, কংগ্রেসের মিনিস্টারদেরকে প্রশ্ন করা হচ্ছে, এসব সব হচ্ছে। একটা হিন্দু মুসলিম রায়েটের জায়গা। আর আরএসএস তৈরি হয়ে গেছে সেই সময়। তো ওটাও একটা বড় সমস্যা দেখা দিয়েছে। মানে দেখ, মুসলিম লীগ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে হিন্দুদের সংগঠন বলে চিরকাল চালিয়ে এসেছে, এটা তেমন ঠিক। যেই কারণে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আরেকটা হিন্দু সংগঠনকে উঠতে দিত না, হিন্দু মহাসভাকে উঠতে দেয়নি, কারণ দুদিকেই তো ভুল হয়ে যাবে। তাহলে এক তো কমিউনাল পলিটিক্সকে আমি অ্যাকনলেজ করছি, আর দুদিকে হচ্ছে আমি কেন আমার বেকার বাধাটা নেব। হ্যাঁ, মানে আমি কেন এই জায়গাটা নেবো? অ্যাটলিস্ট মুসলিম লীগের এগেনস্টে আমরা এই জায়গাটাটুকু তো আছে। এবার যদি আমি তৃতীয় একটা শক্তিকে উঠতে দিই, তাহলে তো একটা ত্রিশঙ্কু একটা লড়াই তৈরি হয়ে যাবে। তো কাজে কংগ্রেসও চাইছে না, কিন্তু এবং হিন্দু মহাসভা এই জন্য খুব বড় হয়ে উঠছে না। বিরাট একটা সাপোর্ট যে তাদের সেই সময় ছিল আরএসএস হিন্দু মহাসভা, সেটা একেবারেই নয়। এটা বললে কোনো অত্যুক্তি হবে না। কিন্তু তারা তো লিখছে, তারা তো প্যামফ্লেট বের করছে, সেগুলোর মধ্যে তো হিন্দু মুসলিম ইউনিটির কথা আনফরচুনেটলি সেভাবে নেই। কারণ এটা তো বলা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীন হলে সংখ্যাগরিষ্ঠদের হবে, হিন্দু রাজ হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার হচ্ছে, যে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে হবে মুসলিমদের মধ্যে। অ্যাটলিস্ট প্রসার এটাই হচ্ছে। আমরা সাভারকারকে নিয়ে আলোচনা করছি না এখানে, কারণ যেহেতু পুরোপুরি জাস্টিফাই করতে পারবো না ওনার আলোচনা, কিন্তু ওই ব্যাপারটা তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা 1936-এর ইলেকশন হলো। এখান থেকে আমরা একটু জাম্প করে যাচ্ছি, যেখানে মুসলিম লীগ হেরে গেল। জিন্না ততদিনে ফিরে এসছেন। জিন্না গেলেন কংগ্রেসের কাছে যে আমরা একটু সিট ভাগাভাগি করি। কংগ্রেস মানলো না, কংগ্রেস বলতে নেহরু এবং প্যাটেল মানলেন না। জিন্না চলে গিয়ে অন্যান্য মুসলিমদেরকে একত্রিত করে মোটামুটি ভাবে এই ব্যাপারটা প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন, যে ব্রিটিশদের কাছে অন্তত, যে মুসলিমদের রিপ্রেজেন্টেটিভ হচ্ছি আমরা, মুসলিম লীগ। এবং সেখান থেকে 1940-এর রেজলিউশন পাস হলো যে দুটো দেশ আলাদা, মানে দুটো জায়গা আলাদা হতে হবে। এর মাঝখানে একটি তত্ত্বের কথা তো আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, যেটা ওইখান থেকে শুরু হয়েছিল বেক্ট থেকে সৈয়দ আহমেদ। কিন্তু তখন ব্যাপারটা পুরোপুরিভাবে পোক্ত হয়নি। 1930 সালে প্রথম মোহাম্মদ ইকবাল, যিনি সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন, তিনি প্রথম মুসলিম লীগের অধিবেশনে বলেন যে এই দুটো আলাদা আলাদা জাতি না, এ দুটো আলাদা আলাদা জাতি। হ্যাঁ, হিন্দু এবং মুসলিম দুটো আলাদা আলাদা জাতি, এদেরকে এক কনস্টিটিউশন, এক সংবিধানের আন্ডারে আনাই যাবে না। ঠিক আছে, তো এটা সম্ভব নয়। এবার জাতীয়তাবাদের ফর এগেনস্ট আমি ছেড়ে দিচ্ছি, সেটা রবীন্দ্রনাথও বলেছেন, আর অন্য অনেকেই বলেছেন যে ওটা একটা মিথ ক্রিয়েট করতে হয়। মিথ ক্রিয়েট না করলে পরে জাতীয়তাবাদের কোনো মানে নেই। এবং 18th সেঞ্চুরির আগে জাতীয়তাবাদ বলে কিছু ছিল না সারা পৃথিবীতে। ঠিক আছে, সেগুলো
ছাড়, কিন্তু কথা হচ্ছে ইকবাল এটা বললেন অল ইন্ডিয়া মুসলিম লীগের সেশনে, বললেন যে হিন্দু এবং মুসলিম আলাদা জাতি, কারণ তখন তো মোটামুটি এক ধরনের গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, তো হিন্দু ইলেকটোরেট আলাদা হতে হবে, মুসলিম ইলেকটোরেট আলাদা হতে হবে, এবং এক জায়গায় একসাথে এটা সম্ভবই নয় দুজনের থাকা। তাই নাকি বাবা? এটা মোহাম্মদ ইকবালের কথা 1930-এ। সাড়ে চারশো আচ্ছা, লেখা কবে? তার আগে? আগে, অবশ্যই আগে। যে এবং তিনি বললেন যে মুসলিম মেজরিটি যে স্টেটগুলো রয়েছে, প্রভিন্সগুলো রয়েছে, মানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, বালুচিস্তান, পাঞ্জাব এবং সিন্ধ, এইগুলো মিলে একটা আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চল দরকার ভারতবর্ষের মধ্যে। তখনও দেশের কথা তো একেবারেই হয়নি। ঠিক। আরেকজন আছেন, তিনি 1933-এ প্যাম্পলেট বের করছেন লন্ডনে, তার নাম রহমত আলী। ইনি মোটামুটি স্টুডেন্ট, কেমব্রিজের স্টুডেন্ট, পড়াশোনা না করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সে প্যাম্পলেট বের করে প্রথম বলছে পাকিস্তান, পাকিস্তান শব্দটা প্রথম সে ইউজ করছে। ডিথ্রোনড এটা ছিল, ওনার নাম অনেকবার অনেক। রহমত আলী প্রথম পাকিস্তান শব্দটা ইউজ করছেন, এবং ডিথ্রোনডে আমরা যখন বলেছি অনেকের আপত্তি হয়েছে, কিন্তু ওই প্যাম্পলেটের মধ্যেই ছিল যে পাঞ্জাব, আফগানিস্তান, মানে ইন্ডিয়ার আফগানিস্তান অঞ্চল যেটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, কাশ্মীর, সিন্ধ, এগুলো সব মিলে পাকিস্তান, এবং এই যে অ্যাক্রোনিম ইউজ করাটা ওনার প্যাম্পলেটেই ছিল। তবে উনি আরো অনেক বলছেন, যেটা হায়দ্রাবাদে ওসমানিস্তান হবে, হ্যাঁ হ্যাঁ, ওর নাম দিয়েছিলেন তো উনি, হ্যাঁ লিখে যাচ্ছে আর কি, বাংলায় বাংলাস্তান হবে, সমস্ত জায়গায় আলাদা আলাদা স্থান হবে। মানে বেসিক্যালি ওনার কনসেপ্টটা ছিল যে ভারতবর্ষ একটা অবিভক্ত, ভারতবর্ষ একটা মহাদেশের সমান, এবং এটা যেভাবে মহাদেশ ভাগ হলে অনেকগুলো দেশ হয় তেমনি হতে হবে। যেভাবে আমরা দেখলাম সোভিয়েত ভেঙে অনেকগুলো স্থান, তাজিকিস্তান, কাজাকিস্তান তৈরি হলো, এর রহমত আলীর আইডিয়াটা সেরকম ছিল। কিন্তু সবাই বলে পরবর্তীকালে যে রহমত আলীর কথাটা কেউ শোনেনি। যখন 1933-34 নাগাদ মুসলিমদেরই একটা সংগঠন, মুসলিমদের একটা ডেলিগেশন পার্লামেন্টারি কমিটির কাছে যায় ব্রিটিশদের কাছে, ব্রিটিশরা বলে যে পাকিস্তান নিয়ে প্যাম্পলেট হচ্ছে, এটা কি তোমাদের কি কিছু মনে হচ্ছে? মুসলিম ডেলিগেশন, মুসলিম লীগের লোকজন রয়েছে সেখানে, তারা বলছে না, ওটা একটা স্টুডেন্টের আইডিয়া, ওটা ইমপ্র্যাকটিক্যাল, পাকিস্তান কি সম্ভব, ভারতবর্ষকে কি এইভাবে ভাগ করে দেওয়া সম্ভব? স্বায়ত্তশাসিত অঞ্চল কিছু হতে পারে, সেটা নিয়ে পরে আমরা দেখবো, কিন্তু দেশ হিসেবে কেউ না, রহমত আলী ইজ এ স্টুডেন্টস কনসেপ্ট, স্টুডেন্টরা অনেক কিছু ভাবে, ওরকম একটা জিনিস, তো কোনো পাকছে না বিষয়টাকে। কিন্তু এই আইডিয়াটা, এবং চার্চিল এবং ব্রিটিশ পার্লামেন্টারিয়ান যারা সরকার চালাচ্ছে, তারা কিন্তু রহমত আলীকে খুব তোয়াজ করতো। যখনই শোনা যাচ্ছে যে হিন্দু মুসলিমরা এক হতে পারবে, মানে পারবে না, এটা কেউ বলছেন, তাদেরকে ব্রিটিশরা খুব বুস্ট করতো। চার্চিলের খুব ভালো ছিল রহমত আলী। আচ্ছা, এবার লাহোর সেশন হলো 1940-এ, সেখানে ডিক্লেয়ার হলো যে পাকিস্তান লাগবে, পাকিস্তান একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলে আমাদের দরকার হবে। এবার দ্বিজাতি তত্ত্বের জন্য আমরা ইকবাল এবং রহমত আলী এবং পরবর্তীকালে জিন্নাহ, এই তিনজনকে আমরা দায়ী করি, ঠিক। কিন্তু 1908 এবং রহমত আলী 1933-এ লিখছেন এটা, ইকবাল 1930-এ বলছেন, জিন্নাহ তারপরে 1940-এ। 1908 এবং 9 সালে আর্য সমাজের ভাই প্রেমচাঁদ, উনি লিখেছিলেন যে সিন্ধ, আফগানিস্তান এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মিলে একটা মুসলিম কিংডম তৈরি করা যেতে পারে, ঠিক আছে। লালা লাজপত রায় 1899 সালে বলছেন যে হিন্দুরা কিন্তু একটি জাতি আলাদাভাবে, মুসলিমরা আলাদা জাতি। এবং 1924-এ লালা লাজপত রায় বলছেন যে ভারতবর্ষকে দুভাগে ভাগ করা যেতে পারে, মুসলিম এবং নন মুসলিম বলে। ওখানে উনি মুসলিম ইন্ডিয়াতে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সিন্ধ, ওয়েস্ট পাঞ্জাব এবং ইস্ট বেঙ্গল বলে ফেলছেন। কাজে আইডিয়াটা যে শুধুমাত্র এদের থেকে এসছে এটা একেবারেই নয়, তার মধ্যে যথেষ্ট অনেকদিন আগে থেকে চলছে, এবং হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যেও এই ব্যাপারটা কিন্তু ছিল। লালা লাজপত রায় নিজেই বলছেন পার্টিশনকে, পাঞ্জাবকে দুভাগে ভাগ করে দিতে হবে, ভাগ করা যেতে পারে, দিতে হবে না, যেতে পারে ওয়েস্ট এবং ইস্টে, কারণ মুসলিম মেজরিটি স্টেট আর এটা, ঠিক আছে। উনি এমনও বলছেন যে সমস্ত জায়গায় যে মাইনরিটিতে আছে সেখানে মাইনরিটিকে আলাদা করে আলাদা একটা ডিস্ট্রিক্ট করে দিতে হবে, তা না হলে পরে কোনো জায়গাতেই মাইনরিটির ইন্টারেস্ট প্রোটেক্টেড হবে না। এটাও ছিল ওনার আইডিয়া। আচ্ছা,
যে মাইনরিটি ইন্টারেস্ট যদি সংখ্যালঘুদের ইন্টারেস্ট বা যদি প্রোটেক্ট করতে হয় তাহলে এভাবে ভাগটা করতে হবে, নইলে পরে হবে না। তো লালা লাজপত রায় বলছেন। আচ্ছা, আর্য সমাজে আমরা বলেছিলাম শুদ্ধিকরণের একটা প্রচার প্রসার সে দয়ানন্দ সরস্বতীর সময় থেকেই চলে আসছে। সেটা হচ্ছে যে যারা কনভার্ট হয়ে মুসলিম বা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে আবার হিন্দু ধর্মে রিকনভার্ট করা। কাজেই ঘর ওয়াপসি ব্যাপারটা কমপক্ষে 100 বছরের পুরনো একটা প্রজেক্ট, শুদ্ধি নিয়ে বিরাট চলছিল সে সময়। তারপর এবার অধুনা ভারতবর্ষের মহাপুরুষ বলে যাদেরকে বলা হয়, যে ধর সাভারকার, গোলওয়ালকার, এরা বারবার বলে এসছে যে দুটো আলাদা আলাদা জাতি। তখন তোদের মানে গোটাটাই রমরমা। হ্যাঁ, 1937-এ হিন্দু মহাসভা সেশনে উনি বলছেন হিন্দু এবং মুসলিম। 1937-এ বলছেন। 1940-এ অলমোস্ট সেম কথা জিন্না বলেছেন, অলমোস্ট সেম, মানে প্রায় ডিটো। দেখে মনে হবে যে কপি পেস্ট করেছে, একটুখানি হিউম্যানাইজ করে দিয়ে। কারণ 1927-এ হিন্দু মহাসভার সেশন আহমেদাবাদে, সেখানে উনি বলছেন যে হিন্দু এবং মুসলিমরা ভারতবর্ষে বহুদিন ধরে আছে বটেই, কিন্তু এদের মধ্যে না নিজেদের মধ্যে বিবাহ হয়, না এরা নিজেরা একসাথে খাওয়া দাওয়া করে, না একই অঞ্চলে মানে একই পাড়ায় পাশাপাশি প্রতিবেশী হিসেবে থাকে। ভুল কথা, কিন্তু বলছেন। কাজেই এ দুটো আলাদা জাতি, এ দুটো একসাথে থাকতে পারে না। শুধু ব্রিটিশদেরকে দোষটা দিচ্ছি, মানে এটার বীজ অনেকদিন আগে। ওটাই যে আমি শুরুতেই বললাম যে এটাতে একেবারেই সম্ভব নয় যে হঠাৎ করে একদিন ব্রিটিশরা এসে ডিভাইড এন্ড রুল। ভাই তোমার ইচ্ছে ছিল তাই না ডিভাইড করতে পেরেছে? কারেক্ট। তোমার মধ্যে তো ছিল, কাজে ওদিকেও ছিল এদিকেও ছিল। কিন্তু তখন এই এরা কোথায়, মৌলানা আবুল কালাম আজাদ এরা কোথায়? এরা তো কংগ্রেসের সাথে যুক্ত হয়ে আছে। আমরা তো সেখানে ঢুকবো, আমরা ঢুকিনি এখনো পর্যন্ত। আম্বেদকর বয়ানটা খুব ভালো এ ব্যাপারে। আম্বেদকর বলেন যে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ সমস্ত ব্যাপারে নিজেদের অপোজ করে, শুধু একটা ব্যাপারে দুজনের মত এক, জিন্না এবং সাভারকারের, যে হিন্দু এবং মুসলিম দুটো আলাদা আলাদা দেশ এবং এখানে একটা দ্বিজাতি তত্ত্ব, দুটো জাতি আছে, এরা একসাথে থাকতে পারবে না, যে এটা বলে। এবং আম্বেদকর তাও আরেকটা জিনিস বলেন যে এই দ্বিজাতি তত্ত্বের ব্যাপারটা পুরো ভুল, কনসেপ্টটাই ভুল। এবং খুব যুক্তিযুক্ত মানুষ ছিলেন। তো উনি বলছিলেন যে কি চাইছেন, যেখানে মানে মুসলিম লীগ কি চাইছে, যে মুসলিম মেজরিটি প্রভিন্সগুলো আলাদা জায়গা হয়ে যাক, তাদের স্বায়ত্তশাসন থাকুক। তো মুসলিম মেজরিটি প্রভিন্সে তো মুসলিমরা এমনি সংখ্যাগরিষ্ঠ, ওখানে তো তাদের কোনো সমস্যা হওয়ার কথাই না। আর মুসলিম যেগুলো সংখ্যালঘু জায়গা, উত্তরপ্রদেশ, বিহার এবং অন্যান্য জায়গা, সেই জায়গাগুলোকে তো তুমি বলছো না পাকিস্তান করে দেবে, তাহলে তাদের যে অবস্থাটা, যে প্রবলেমগুলো থাকবে বলে বলছো, সেই প্রবলেম তো থাকবেই। তাহলে এটা ক্রিয়েট করার মানেটা কি? কোনো মানে দাঁড়াচ্ছে না তো এটার। যেটা হলেও পরে আমরা পাকিস্তান আগের এপিসোডটাতে যে কথাগুলো বলছিলাম, যে ঠিকই তো, মানে উত্তরপ্রদেশ এবং বিহারের সমস্ত মুসলিম লীগ নেতা ওখানে গেলেন যখন স্বাধীন হচ্ছে 1947-এ। তখন নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে কারা স্ট্রং? আব্দুল গাফর খান, খুদাই খিদমতগার, তারা, তাদের তো সমস্যা নেই, তারা তো সম্পূর্ণভাবে কংগ্রেসের সাথে ছিলেন। ঠিক আছে, পাঞ্জাবেও মুসলিম লীগ ছিল না, বালুচিস্তানেও একই খবর, সিন্ধেও মোটামুটি এক। আর যেখান থেকে তারা গেছেন সেখানে তো তার মুসলিমরা সংখ্যালঘু থেকেই গেছে, তো লাভটা কি হয়েছে? মুসলিম মেজরিটি স্টেট তো মুসলিম মেজরিটি স্টেটই ছিল, একদম। তো আম্বেদকরের একটা মত ছিল, এটা কিছু লাভ হচ্ছে একদম। এবার আমরা ঢুকি যেটা নিয়ে আমাদের মূল, যে তাহলে কি পুরো ব্যাপারটাই এরকমই ছিল? সবাই কি চাইছিল যে সব মুসলিমরা চাইছিল? যা কথা হলো তাতে তো মুসলিম, মানে বইটার টাইটেলটাতে প্রবলেম রয়েছে, মুসলিম এগেইনস্ট পার্টিশন। না, এটা পুরোটা এই বই থেকে বলি আমি। ও আচ্ছা, এটা অন্য। এটা এবার কারণ ওই কনটেক্সটটা না দিলে পরে, এবার আমরা ট্রেলারটা ছেড়ে এসেছি। 1941-এ আল্লাহ বখশ, 1940-এ লাহোরে ডিক্লারেশন হয়েছে। আল্লাহ বখশ সুমরু বলে এক ভদ্রলোক, যাকে আমরা মনে রাখিনি কেন, ভারতবর্ষের প্রতিটা শহরে অন্তত ওনার একটা মূর্তি হওয়া উচিত বলে আমার মনে হয় এই বইটা পড়ার পরে, তো তাই মনে হচ্ছে। মিটিয়ে দেওয়া হয়েছে, নাইটহুড দেয়া, অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার, সিন্ধের প্রিমিয়ার মানে চিফ মিনিস্টার। উনি অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স বলে একটি সমস্ত মুসলিম অর্গানাইজেশনকে এক করলেন, অন্যান্য সমস্ত, তারা সবাই সেকুলার নয়, কিন্তু তাদের মধ্যে ইসলামিক স্কলার আছে, নাম বললেই বুঝতে পারবে, অল ইন্ডিয়া জামায়াতে উলেমা হিন্দ, অল ইন্ডিয়া মোমিন কনফারেন্স,
হ্যাঁ, মজলিসে আরআর, মুসলিম পার্লামেন্টারি বোর্ড, কিছু সেকুলার পার্টিও ছিল। ও বালুচিস্তানের আঞ্জুমানে ওয়াতান, সবচেয়ে স্ট্রং পার্টি বালুচিস্তানের সেই সময়কার। আচ্ছা, আঞ্জুমানে ওয়াতান এদের সবাইকে এক জায়গায় করলো। বাংলার যেটা সেকুলার মুসলিম রাজনীতির একটা বড় জায়গা ছিল, বাংলার কৃষক প্রজা পার্টি। ও কৃষক প্রজা পার্টি একটা বড় বাংলার ছিল। এদের সমস্ত জামাত আল হাদিস, অনেকগুলো এর মধ্যে একেবারে ধর্মীয় সংস্থা, এবং ওনার নিজস্ব এই সমস্ত মিলে উনি চালু করলেন অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স, এবং বললেন যে, এবং এই ভদ্রলোক আল্লাহ বাক্স কিন্তু মানে উনি এরকম মানুষের খদ্দর পরে থাকতেন সারা জীবন, যদিও নিজে বড়লোক পরিবার থেকে জন্ম, খদ্দর পরে সারা জীবন কাটিয়েছেন। এরকম মানুষ, গাড়িতে ফ্ল্যাগ ট্যাগ লাগাতে দিতেন না, সাধারণ মানুষের সাথে মিশে থাকবো। তো এই আজাদ মুসলিম কনফারেন্স বা অল ইন্ডিয়া মুসলিম কনফারেন্স যেটা তৈরি হলো, তার একটা সভা ডাকা হলো দিল্লিতে। আচ্ছা, মানে এটা কি মুসলিম লীগের এগেনস্টে গিয়ে? মুসলিম লীগের এগেনস্টে যারা আছে? বলছি। তো এই আজাদ মুসলিম কনফারেন্স যেটা হলো দিল্লিতে, সেখানে কিভাবে হলো ব্যাপারটা, যে পুরো দিল্লি সাজিয়ে ফেলা হলো, 3টে না 4টা হোটেল বুক করে ফেলা হলো, এত ডেলিগেট আসবে, মানে ডেলিগেট মানে যারা স্টেজে উঠবে আর কি, 1400 মতো। বাবা, 1400 মতো, এই সমস্ত অর্গানাইজেশন থেকে আসছে, তো সারা ভারত থেকে আসছে, দিল্লিতে হচ্ছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি, তার ইতিহাস, তার সমস্ত স্টুডেন্টরা ভলেন্টিয়ারের কাজ করছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকেও 50 জন এসছে, যাদেরকে পরে সাংঘাতিক মানে অত্যাচার সহ্য করতে হয়েছে পরে আর কি, যারা এই আজাদ মুসলিম কনফারেন্সে এসছে বলে। আইডিয়াটা কি, সেখানে প্রথম দিন থেকে বলা হলো, আচ্ছা এই আজাদ মুসলিম কনফারেন্স 4 দিনের কনফারেন্সে 1 লক্ষের বেশি মুসলিম পার্টিসিপেট করেছিলেন। 1 লক্ষের বেশি, এবং সমস্ত দৈনিক, ব্রিটিশ দৈনিক, যে তখন স্টেটসম্যান ব্রিটিশ দৈনিক, স্টেটসম্যান থেকে শুরু করে বম্বে ক্রনিকল, যত পেপার আছে সেই সময়কার ব্রিটিশ পেপার, ভারতীয় পেপার, সবাই একযোগে এটা লিখতে বাধ্য হয়েছিল যে ভারতীয় মুসলমানদের এত বড় রিপ্রেজেন্টেটিভ কনফারেন্স ভারতবর্ষ আগে দেখেনি। এটার কম্প্যারিজনে মুসলিম লীগের কনফারেন্সটা কিছুই নয়, কারণ মুসলিম লীগের কনফারেন্সে জমিদার শ্রেণী, ধনী এবং স্যুট টাই পরা লয়ার, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, এরাই যায়। এখানে ওয়ার্কিং ক্লাস এসেছিল, কৃষকরা এসেছিল, মহিলারা পার্টিসিপেট করেছে। এবং ব্যাপারটা এমন নয় যে সম্পূর্ণ কিছুর বাইরে গিয়ে হচ্ছে, এটা মূলত এটার ভরকেন্দ্র কোথায়? জামা মসজিদ, দিল্লি জামা মসজিদ থেকে হচ্ছে। সেখান থেকে কি বলা হচ্ছে, যে পাকিস্তানের আইডিয়াটা সম্পূর্ণ ভুল, কারণ পাকিস্তানের এটা চলে এসছে ততদিনে মুসলিম লীগ, যে পাকিস্তানের কোনো ব্যাপারটা নেই, হিন্দুরা এবং মুসলিমরা এই দেশে দীর্ঘকাল ধরে একসাথে ছিল, আমাদের একটা কম্পোজিট কালচার আছে, সেটাকে অস্বীকার করাটা একটা মিথ ক্রিয়েট করা হচ্ছে, এটা কোনো কাজের কথা নয়। ভারতবর্ষের প্রতিটি ইঞ্চে একজন হিন্দু এবং মুসলিমের সমান অধিকার আছে। যে যার ঘরে যা রাজনীতি করবে করো, কিন্তু যা ধর্ম পালন করবে করো, কিন্তু ভারতবর্ষকে ভাগ করতে দেওয়া যাবে না, কারণ ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য বহু মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রাণ দিয়েছে। ন্যাশনাল ইউনিটি দরকার। এই যে 1.5 লক্ষ 1.5 লক্ষ মানুষ প্রসেশন করছে, সেখানকার এটা কি ছিল, মানে সিনেমায় এতে সবখানে তো দেখা হয় যে পাকিস্তান বানাবো বলে প্রচুর মুসলিম একসাথে আসছে, এটাই তো ডেপিকশন। এই 1.5 লক্ষ মুসলিম কি স্লোগান দিয়ে প্রসেশন করেছে? হিন্দুস্তান আজাদ, ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। হ্যাঁ ভাই, প্রচন্ড অ্যান্টি পাকিস্তান একটা র্যালি। ঠিক আছে, তো এরা বলছেন যে এই পাকিস্তান তৈরি করার জন্য মুসলিম লীগ একটা, যে ইসলাম খতরে মে হ্যাঁ এই বলে যে চালুটা করছে, মিথটা ক্রিয়েট করছে, আমরা তো দেখতে পাচ্ছি না সেটা, আমরা তো একসাথে থাকি, আমরা তো দেখতে পাচ্ছি না।
এই ব্যাপারটা করছে শুধুমাত্র ল্যান্ডলর্ড, জমিদার শ্রেণী এবং রিচ যারা, তারা নিজেদের আখের গোছানোর জন্য। ঠিক। এবং এই জন্যই ওরা গণতান্ত্রিক সরকারও চায় না। খেটে খাওয়া মানুষজন, ওয়ার্কিং ক্লাস এখানে পার্টিসিপেট করছিল। এবং কংগ্রেস কিন্তু মানে এদেরকে একবারে বলতে গেলে পরে অনেকেই কমেন্টে অনেকে লিখবেন, আমি জানি, যে এটা কংগ্রেসের সেকেন্ড টিম ছিল। কংগ্রেসের তো সাপোর্টই করেনি। ও বাবা, কংগ্রেস সাপোর্টই করেনি, কারণ কংগ্রেস বলছে আবার আরেকজনের সাথে নেগোশিয়েট করতে হবে। আর দ্বিতীয়, অ্যান্টি পাকিস্তানি যে মুসলিমরা, তারা তো সব কংগ্রেসের আন্ডারে আছে এখন। আরেকটা পার্টির আন্ডারে চলে গেলে পরে মুশকিল হয়ে যাবে তো। কংগ্রেস সাপোর্ট করেনি আজাদ মুসলিম কনফারেন্সকে। এটা আল্লাহ বাক সুমরো নিজস্ব ছিল। আল্লাহ বাক সুমরো নিজের স্পিচে বলেছেন যে হিন্দু এবং মুসলিমরা জয়েন্ট ফ্যামিলিতে দুটো ভাইয়ের মতো। মাঝে মাঝে ঝামেলা হয়, হয় না যে তা নয়, তার মানে কি ফ্যামিলি ছেড়ে বেরিয়ে যাবে, ওরা আমার ফ্যামিলির পার্ট না? এটা কখনো হয়? কখনোই সম্ভব নয়। এবং কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন উনি বলছেন যে ইস্ট পাকিস্তান নিয়ে ওরা বলছে যে এ হবে বাংলা, এখানে পাঞ্জাবি এবং এরা তো কখনোই বাঙালিদেরকে সেম মর্যাদাটা দেবে না, এরা মার্শাল ক্লাস নয় বলে। এরা তো অত্যাচার করবে এবং ডমিনেট করার চেষ্টা করবে। সেটা কি মানুষ বুঝতে পারছে না? বাংলার কৃষক প্রজা পার্টি থেকে যারা গেছেন তারা বললেন হ্যাঁ ঠিক বলেছে। তো এই সমস্ত হলো, যে বললেন যে পাকিস্তানের যেই পুরো আইডিয়াটা চলছে, এটা কিছু মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক সুবিধের জন্য কোটি কোটি মুসলমানের আহুতি দেওয়া হচ্ছে। এটা আল্লাহ বাক সুমরো বললেন ওখানে। 1941 সাল প্রেসেও সেসব কভারেজ হলো। 1942 সাল কুইট ইন্ডিয়া মুভমেন্ট চালু হলো। চার্চিল এবং মুসলিম লীগ তখন জুড়ে গেল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চালু হওয়ার পরে মুসলিম লীগ জুড়ে গেল ব্রিটিশদের সাথে। চার্চিল একটা বললেন যে না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোনো জায়গাই নেই পুরো এতে, স্বাধীনতা সংগ্রাম ফালতু, ইন্ডিয়াতে এরকম কোনো ইউনিটি নেই, মুসলিমদের সাথে এক হয়ে থাকতে পারে না ইত্যাদি, এবং মুসলিম লীগ তো আমাদের সাথে আছে, আমরা তো বুঝতে পারছি ব্যাপারটা। এই পুরো ইস্যুতে আল্লাহ বাক্স তার নাইটহুডটা ত্যাগ করলেন 1942 সালে। লর্ড লিনলিথগোকে চিঠি লিখে জানালেন যে তোমরা যেটা করছো এটা তোমরা মুসলিম লীগের সাহায্য নিয়ে, যে মুসলিমরা তো ভারতবর্ষের স্বাধীনতা আমাদের সাথে আছে, এই সাহায্য নিয়ে তোমরা ভারতবর্ষের স্বাধীনতাকে দীর্ঘায়িত করছো। এই কারণে আমি নাইটহুড ত্যাগ করলাম। জানি না, জাস্ট একদমই তাই। আল্লাহ বাক্সের ব্যাপারে আমরা জাস্ট জানি না। কিন্তু এবার তাকে তো সরিয়ে দেওয়া হলো, বললাম যেটা, যে তাকে প্রিমিয়ারশিপ থেকে সরিয়ে দেওয়া হলো সিন্ধের। আচ্ছা, এই শুধু এটা ত্যাগ করেছে বলে সরিয়ে দিয়ে হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ একসাথে সরকার বানালো সিন্ধে। 1943 সাল ঘোড়ার গাড়ি করে উনি বাড়ি ফিরছেন, ওনার উপরে আক্রমণ হলো এবং ওনাকে মেরে ফেলা হলো আল্লাহ বাক্সকে। সেটা কারা করলেন? মুসলিম লীগ, সিন্ধের মুসলিম লীগের একজন নেতা ছিলেন আয়ুব খুরো। তার এগেনস্টেই সমস্ত এভিডেন্স ছিল। আয়ুব খুরো এবং তার 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 ভৃত্যকে দিয়ে 12,000 টাকা উপহার মানে দেবেন বলেছিলেন, পুরস্কার দেবেন আল্লাহ বাক্সকে মারতে পারলে। ব্রিটিশরা অনেক চেষ্টা করে ওনাকে বাঁচিয়ে নিয়ে গেছিল একে, মুসলিম লীগের যে নেতা, যে কিন্তু জাজ বলেছিলেন যে আমার কাছে সম্পূর্ণ প্রমাণ নেই একে দেওয়ার জন্য, কিন্তু কি হয়েছে আমি বুঝতে পারছি। আল্লাহ বাক্সের এই গল্প। আল্লাহ বাক্স একা নন, আরো কয়েকটা নাম আমাদের না বললে ভুল হয়ে যাবে। তার মৃত্যুতে কিরকম কি প্রতিক্রিয়া? তার মৃত্যুতে হ্যাঁ অনেকেই বলেছেন যে একজন বড় মানুষ মারা গেছেন ইত্যাদি, কিন্তু মানুষটা না থাকলে যেটা হয়, আজাদ মুসলিম কনফারেন্স যে একটা শক্তি হয়ে উঠতে পারতো সেটা হয়ে উঠলো না, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের লিডাররা সব জেলে, মুসলিম লীগ ধীরে 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 শক্তিশালী হয়ে গেল।
শিবলি নোমানি বলে একজন আজমগড়ের ইসলামিক স্কলার, মৌলানা টাইপ লেভেলের লোক, ইনি সৈয়দ আহমদ আলীগড় মুভমেন্টের বিরুদ্ধে চিরকাল। হ্যাঁ, বলছে যে এই মুসলিম লীগের এত কিছু করছে এদের কারণ হচ্ছে এরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে যদি সম্মত প্রকাশ করে তাহলে পরে এদের নিজের অস্তিত্বটাই মিটে যাবে, সেই রাজনৈতিক উদ্দেশ্যে এরা করছে। এবং ওই যে বলেছিলাম ভারত বিদ্বেষী স্যার সৈয়দ আহমেদ, ভারতের মানে ওয়েস্টার্ন এডুকেটেড না হলে পরে সে কোনো তার কথা শোনাটাই কোনো ব্যাপার না। আজকেও আছে না, মানে ইংরেজি বলতে পারো না তুমি আবার মানুষ, তুমি আবার বুদ্ধিমান, এরকম একটা ব্যাপার। শিবলি নোমানি বলতেন যে স্যার সৈয়দ আহমেদই পছন্দ করতেন না লোয়ার কাস্ট মানুষজন, লোয়ার কাস্ট মুসলিম, লোয়ার ক্লাস মুসলিম এরা রাজনীতিতে আসুক এবং এদের কোনো মানে এদের ভয়েসটা প্রকাশ পাক। এবং সেই কারণে যেহেতু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে ওই জাতীয় লোকজন রয়েছে, সেই কারণে এরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিরোধিতা করে। হসরত মোহানি আরেকজন ভদ্রলোক, যিনি 1921 আহমেদাবাদ সেশন কংগ্রেসে সেখানে বলেছিলেন প্রথম, গান্ধীজি বলার অনেক আগে, যে ভারতবর্ষের সম্পূর্ণ স্বাধীনতা দরকার, সেলফ গভর্নমেন্ট এইসব ডোমিনিয়ন নয়, আমাদের ফুল ইন্ডিপেন্ডেন্স দরকার, অবিভক্ত ভারতবর্ষে। আটকেছিলেন কে? গান্ধীজি। সুভাষচন্দ্র বোস নিজেই লিখেছেন যে 1921 এই রেজলিউশন পাস হতে আটকেছিলেন গান্ধীজি। 1929 গিয়ে কংগ্রেস বলে যে আমাদের পূর্ণ স্বাধীনতা দরকার। রাজনীতি বোঝ। এই ভদ্রলোক স্বদেশী ছিলেন। আশফাকুল্লাহ খান আমরা ভুলে যাচ্ছি, রামপ্রসাদ মিসমিল এবং আশফাকুল্লাহ খান, যিনি কাকরি কেসে যার ফাঁসি হয়, ফাঁসির আগের দিন সে একটা চিঠি লেখে সবার উদ্দেশ্যে, সমস্ত মানুষ, ইউথ, যুব সমাজের প্রতি একটা চিঠি উনি লেখেন। এবং চিঠি লিখে উনি বলেন যে গভর্নমেন্টের, ব্রিটিশ গভর্নমেন্টের সিক্রেট এজেন্ট, তখন তো ওনার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন আছে বলে মনে হচ্ছে না, এক পরের দিন ফাঁসি হবে, তখন সে কি লিখবে সেটা সহজেই অনুমেয়। তিনি লিখছেন, আমি বলছি গভর্নমেন্টের সিক্রেট এজেন্টরা ফাইন্যান্স করে হিন্দু এবং মুসলিমদের মধ্যে যেন ইউনিটি না হয়, এবং অনেক বড় বড় নাম ভারতবর্ষের রাজনীতির এর সাথে জড়িত। কাজে যুব সমাজকে উনি বলছেন যে এই জিনিসটাতে পা দিও না এই ফাঁদে। আর এই যে শুদ্ধি হচ্ছে আর তাবলিগ, মুসলিম লীগের মানে ওরা বলছে তাবলিগ মানে সমস্ত লোককে মধ্যে সবাইকে কনভার্ট করো, আর আরেক দিকে থেকে বলছে শুদ্ধি করে যারা কনভার্ট হয়ে গেছে তাদেরই কনভার্ট করো। বলছেন এটা অলীক কল্পনা, 7 কোটি মুসলমান কখনো শুদ্ধিকরণ হয়ে সবাই হিন্দু হয়ে যাবে না, 22 কোটি হিন্দু কনভার্ট হয়ে মুসলিম হয়ে যাবে না, এটা ছেড়ে দাও, ভারতবর্ষের জন্য সবাই এক হও। উধম সিং, যিনি জেনারেল ডায়ারকে মেরেছিলেন, যখন ওনাকে ব্রিটিশ কোর্টে ওঠানো হলো, তখন উনি কি বলছেন, নাম কি বলেছিলেন নিজের? আমার নাম মোহাম্মদ সিং আজাদ। কাজে ওই যে মানে রিভলিউশনারি ইন্ডিয়ান্স, দে আর কমপ্লিটলি অ্যাবাউট হিন্দু মুসলিম ইউনিটি। ওরা কখনো ভাবেই নিয়ে ব্যাপারটা নিয়ে, মানে ভেবেছে এবং বুঝতে পেরেছে যে কিভাবে এদেরকে চালিত করা হচ্ছে। আর ওই জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির কথা বলছিলাম, মৌলানা মাহমুদুল হাসান, আজমল খান, আব্দুল মজিদ খাজা এবং মুখতার আহমদ আনসারি, এরা জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিরা স্থাপনাই করেন 1920 সালে, যে মডার্নাইজ করো মুসলিমদেরকে, হিন্দু মুসলিম ইউনিটির কথা শেখাও, দেশকে ভালোবাসতে শেখাও, দেশ ভারতবর্ষ, এবং মুসলিমদেরকে একটু শেখাও হিন্দুরা কিরকম, মুসলিমদেরকে একটুখানি হিন্দু আন্ডারস্ট্যান্ডিং দরকার, এবং হিন্দুদেরকেও শেখাও একটু মুসলিমরা কিরকম। এটা হচ্ছে মোটো জামিয়া মিলিয়া ইউনিভার্সিটির। এবং আরেকটা হচ্ছে টু নেশন থিওরিকে বয়কট করো। একদিকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আছে যে টু নেশন থিওরি নিয়ে কথা বলে যাচ্ছে, আরেকদিকে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি যে বলছে টু নেশন থিওরি ভুল।
কিন্তু আনফর্চুনেটলি আমরা শুধু জানি যে একটাই ন্যারেটিভ আমরা জানি, অন্য ন্যারেটিভটা জাস্ট আমরা জানি। খান আব্দুল গফর খানের কথা তো জানি আমরা, অল্প অল্প করে জানি। হ্যাঁ মানে খান আব্দুল গফর খান এবং তার দাদা মিলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ওখানে খুদাই খিদমতগার রেড শার্টস, তারাও ইসলামিক খুব প্রচন্ড, কিন্তু তারা কংগ্রেসের সাথে মিলে লড়াইটা লড়েছিলেন, সেই জন্যই হয়তো খবরটা মানে ইতিহাস বইয়ে নাম পেয়েছে। এবং যখন 47-এ ডিসাইড হয় যে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স চলে যাবে পাকিস্তানে, খান আব্দুল গফর খান পটেল এবং মৌলানা আবুল কালাম আজাদের সাথে দেখা করেন, বলে এটা কি করলেন, আমাদের কথা ভাবলেন না, আমরা এতদিন ধরে আপনাদের সাথে আছি, আমরা জাস্ট ছেড়ে দিলেন আমাদেরকে। মৌলানা আবুল কালাম আজাদ বললেন যে ছেড়ে দাও খান আব্দুল গফর খান, তুমি মুসলিম লীগ জয়েন করে নাও। খান আব্দুল গফর খান মাথা হাত দিয়ে বললেন যে এতদিন আপনাদের সাথে থাকা সত্ত্বেও আপনারা বুঝলেন না আমি কি চাই, আমাকে নেকড়ের হাতে ছেড়ে দিয়ে চলে গেলেন আপনারা, এত বড়, এটা তো বিশ্বাসঘাতকতা হলো, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের সাথে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিশ্বাসঘাতকতা হলো, যে আপনারা পাকিস্তানে করে দিলেন আমাদেরকে, কারণ ওটা তো একদমই ওই পারে আর কি। তো এই যে ইতিহাসটা, এবং প্রচুর লেখা হয়েছে, হ্যাঁ প্রচুর অর্গানাইজেশন এদের সাথে ছিল, এই কাহিনীগুলো জাস্ট আমরা জানি না সুভাঞ্জন, বরং উল্টোটা প্রচার প্রসার বেশি হয়। খুবই ছোট্ট ছোট্ট করে, মানে আমাদের হয়তো, আমি পাকিস্তানের একটা পাঠ্য বই দেখছিলাম, পাকিস্তানের মানে ইতিহাসটা খুবই, মানে আমার পড়ে যা মনে হয় খুবই টক্সিক আর কি, খুবই হিন্দু বিরোধী, এবং গোটাটাই মুসলিমদের ওপর অপারেশন থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছে, সমস্তটাই ওদেরটা। কিন্তু আমাদের যেটা ইতিহাস, সেখানটাতেও কিন্তু মানে একটু একটু করে একটা জিনিস বলে দেওয়া হয়েছে, যে একটু হিন্দু মেজরিটি সমস্ত কিছু, মুসলিম নেতাদের তেমন কিছু গুরুত্ব, মানে এই গল্পগুলো কিছুই আমরা বললাম যে ভারতবর্ষে হিন্দু মুসলিম ঐক্য এবং ধর্মনিরপেক্ষ আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, এটার তো দু একটাই হিরো, বাকিটা তো কেউ কিছু করেনি, এটাই তো গত 70-80 বছরে প্রতিষ্ঠা করানোর চেষ্টা করা হয়েছে, তো কাজে ওখানে তো আর কাউকে হিরো বানালে চলবে না, এটা সমস্যা আর কি। সেই দ্বিজাতি তত্ত্ব এখনো চলছে। হ্যাঁ, কারণ এই দ্বিজাতি তত্ত্বটা তো দুটো সংস্থারই মেইন মোটো ছিল, একটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ আর একটা হচ্ছে হিন্দু মহাসভা। এটা এখন ছোট ছোট করে কত বৃহৎ জায়গায় মোটামুটি। তো হ্যাঁ, মানে আমার এই বইটা পড়ে আমি রাত্রিবেলায়, আপনারা পড়বেন দয়া করে, আরো অনেক ডিটেল আছে, সবটা তো বলা গেল না, আমি পড়ে রাত্রিবেলায় আমি চোখ খুলে বসে আছি, বা চোখ খুলে শুয়ে আছি, রাদার ঘুম আসছে না। তো আমাকে আমার স্ত্রী বললেন যে কি হয়েছে, আমি বললাম যে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা হলো, আমরা জাস্ট জানলাম না। ঠিক আছে, মেজরিটি মুসলিম মানলাম, মুসলিম লীগের পার্ট ছিল এবং পাকিস্তান চাইতো, কিন্তু আরেকটা যে সিগনিফিকেন্ট পার্ট ছিল সেটার কথাটা জাস্ট কেউ বললো না। তো আমার তখন সেই রাত্রিবেলা খুলে আমি তারাপদ রায়ের সেই ইয়েটা পড়লাম, কবিতাটা পড়লাম আবার, আমাদের সর্বনাশ হয়ে গেছে। পড়বি একটু? হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে তারাপদ রায়। আমরা যে গাছটিকে কৃষ্ণচূড়া ভেবেছিলাম, যার উদ্দেশ্যে ধ্রুপদী বিন্যাসে কয়েক অনুচ্ছেদ প্রশস্তি লিখেছিলাম, গতকাল বলয়বাবু বললেন ওইটি বানরলাঠি গাছ। অ্যালসেশিয়ান ভাবে যে সারমেয় শাবকটিকে আমরা 3 মাস অক্লস পুড়িয়ে মাংস খাওয়ালাম, ক্রমশ তার খেকি ভাব প্রকট হয়ে উঠেছে। আমরা টের পাইনি আমাদের ঝর্ণা কলম কবে ডট পেন হয়ে গেছে, আমাদের বড়বাবু কবে হেড অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছেন, আমাদের বাবা কবে বাপি হয়ে গেছেন। আমরা বুঝতে পারিনি আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমার শুধু এইখানেই আমরা শেষ করি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো তোর কোনো প্রশ্ন ছিল? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন ছিল তোর কোনো নাকি? না, আমার না প্রশ্নটা অনেকটা মানে পিছিয়ে যেতে হবে, যে মানে ইয়েটা প্রশ্নটা যে মানে কেন এরকম হয়নি কোনোদিনই আমাদের রাজনীতি বা আমাদের মানে সমাজে, যে ধরো আমরাও কোরআনের একটু জানলাম,
মুসলিমরাও গীতা উপনিষদ খানিকটা জানলো, মানে এই যে একটা ইন্টারনাল এক্সচেঞ্জ হতে পারতো কালচারের, কে বলে কোনোদিনই কেন হয়ে ওঠেনি? কে বলে কোনোদিনও হয়নি? ওটার প্রচার করা হয় না বলে। কে বলে হয়নি? তুই সুফিদের গান শোন, শুনি। সুফিদের গানে ওরা তো কৃষ্ণের কথা বলে। হ্যাঁ হ্যাঁ, कि मैं मथुरा गया, वृंदावन गया, হ্যাঁ, ঝুলে ঝুলে লাল। আমির খসরুতেও তো আমির খসরুতে প্রচন্ড প্রচুর রকমের, রয়েছে। কবিরে প্রচন্ড রকমের। আমির খসরুর এ নেই যে দিল্লির নিজামুদ্দিনে হোলি পালন হয় না? একদমই তাই। হয়তো। আর ভারতবর্ষের ধ্রুপদ সঙ্গীতে ইরানিয়ান এবং ইসলামিক ইনফ্লুয়েন্স আসেনি? এসছে তো। এই নিয়ে মানে খুব ভালো লাগলো প্রেমাশিস দা, একটা অদ্ভুত ইতিহাস তুলে ধরার জন্য। আপনাদেরও আশা করি ভালো লাগলো। ভালো লাগলে জানাবেন কমেন্ট করে, এবং পরের এপিসোডে অরুণাবুদা আবার ফিরে আসবে, আপনাদের সাথে বসবে এবং নতুন একটা বই নিয়ে আলোচনা হবে। তার আগে অরুণাবুদা যেটা বারবার করে বলে, যেটা আমি বারবার করে ভুলে যাই, সেটা আজকে প্রেমাশিস দা আপনাদের সবাইকে বলবে। Spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything.